চলো আজকে শুরু করি রিভিশনটা। আবহাওয়া জলবায়ু বলে যে চ্যাপ্টারটা আছে সেটাকে আমরা রিভিশন শুরু করি, পাতা নম্বর 44। বোঝা গেল? এই চ্যাপ্টারটা আমরা আজকে পুরোটাকেই শেষ করবো আর রিভিশন করব। তো প্রথমে আমরা জানবো আবহাওয়া কি। আবহাওয়া হলো কোনো স্বল্প পরিসর স্থানের একটা নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। কি বললাম? আবহাওয়া কোশ্চেনটা বোঝা গেছে? আবহাওয়া কাকে বলে? তার উত্তরে কি লিখবে? আবহাওয়া হলো কোনো স্বল্প পরিসর স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। বোঝা গেল? বায়ুমণ্ডলীয় অবস্থা বলতে কি বুঝলে? সেই নির্দিষ্ট সময়ে গরম নাকি ঠান্ডা, বৃষ্টি হচ্ছে কি হয়নি, ঝড় হচ্ছে কি হয়নি, এটা বোঝা গেল? শিশির পড়ছে না কুয়াশা পড়ছে না খুব গরম, নাকি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে, বোঝা গেল? এটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় অবস্থা সেই সময়। তাহলে আবহাওয়া হলো কোনো একটা স্বল্প পরিসর স্থানের একটি নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। আর আবহাওয়ার কমপক্ষে 35 বছরের গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। তাহলে জলবায়ু কাকে বলবো? আবহাওয়ার কমপক্ষে 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে আমরা জলবায়ু বলি। তাহলে আবহাওয়া কাকে বলবো সেটা আমরা শিখলাম, জলবায়ু কাকে বলবো সেটা আমরা শিখলাম। আচ্ছা, জলবায়ু যখন এসেই গেল, আমাদের দেশ কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তা আবহাওয়া দেখলাম, জলবায়ুর সংজ্ঞা দেখলাম। আবহাওয়া জলবায়ুর পার্থক্য বলে, তাহলে কী পার্থক্য হবে? সেই সংজ্ঞাটাই লিখে দেবে। বোঝা গেল? একদিকে আবহাওয়া আবহাওয়া আর জলবায়ু ঘরে জলবায়ু, ওটা লিখবে। তারপর লিখবে আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। যেমন এখন বৃষ্টি হচ্ছে না, একটু পরে বৃষ্টি হতে পারে। এখন হাওয়া দিচ্ছে না, একটু পরেই ঝড় শুরু হতে পারে। তাহলে খুব দ্রুত বদলে যেতে পারে। জলবায়ুর পরিবর্তন কিন্তু খুব ধীরে ধীরে হয় বা সহজে বোঝা যায় না। এই দুটো পার্থক্য লিখতে পারবে কি পারবে না? লিখতে পারবে তো? ভেরি গুড। আর আবহাওয়া সাধারণত স্বল্প পরিসর স্থানের ক্ষেত্রে পরিবর্তিত হয়, জলবায়ু ব্যাপক অঞ্চলের সাপেক্ষে পরিবর্তিত হয়। এই পার্থক্য তোমরা লিখতে পারবে। তাহলে আমাদের দেশ কোন জলবায়ুর অন্তর্গত সেটাও আমরা দেখলাম, আবহাওয়া কাকে বলে সেটাও দেখলাম, জলবায়ু কাকে বলে সেটাকেও আমরা দেখলাম। এখানে এবার আবহাওয়া জলবায়ুর উপাদান। আবহাওয়া জলবায়ুর উপাদান কি কি বলো? কত উপাদানের নাম বলো? একটা হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা। বুঝতে পারলে? এগুলো হচ্ছে আবহাওয়া জলবায়ুর উপাদান। 4টে উপাদান কমসে কম মনে রাখিও, প্রধান 4টে উপাদান কী কী? একটা হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বুঝতে পারলে? উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ। ওই 4টে তো মনে রাখতে পারবে তো? আবহাওয়া জলবায়ুর উপাদানেতে কী কী বললাম? উষ্ণতা, আর্দ্রতা, তারপরে মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত, আর আর বায়ুপ্রবাহ। এই 4টে প্রধান, এটাও মনে রাখতে পারবে। আচ্ছা, এবার আমরা আসি প্রথমে উষ্ণতা অংশটা। বায়ুর যে উষ্ণতা, তার উৎস কী? কোথা থেকে হয় বায়ু গরম? তাপটা কোথা থেকে পায় তবেই না গরম হয়? সূর্য থেকে। সূর্য থেকে যে তাপটা আসে পুরোটাই কি বায়ুমণ্ডলে প্রবেশ করে, বা পুরোটাই কি আমরা পেয়ে থাকি? পুরোটা আমরা পেয়ে থাকি না, তাই তো? 35% ফিরে যায় আর বাকিটা আমাদের কাজে লাগে। 64-65% আমাদের কাজে লাগে। তোমাদের বই অনুযায়ী 65, কোথাও পাবে 64, ঠিক আছে? আর বাকিটা ফিরে যাচ্ছে। যেটা ফিরে যাচ্ছে তাকে বলি অ্যালবেডো, যেটা কাজে লাগছে তাকে বলি কার্যকারী সৌর বিকিরণ। তাহলে এখান থেকে 3টে কোশ্চেন হয়ে গেল। একটা হচ্ছে সৌররশ্মির কত অংশ পৃথিবীতে আসে? কি উত্তর লিখবে? সৌররশ্মির কত না, সূর্যরশ্মির কত অংশ পৃথিবীতে আসে? 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্যরশ্মির কতখানি অংশ পৃথিবীতে আসে? 200 কোটি ভাগের 1 ভাগ। এই 1 ভাগের আবার 65% বায়ুমণ্ডলে তথা ভূপৃষ্ঠে পৃথিবীতে প্রবেশ করে, আর বাকি 35% বায়ুমণ্ডল থেকেই প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে।
একে বলা হচ্ছে অ্যালবেডো। তাহলে অ্যালবেডোর পরিমাণ কত সেটাও লিখতে পারবে 35%। তাহলে বাকি যে অংশটা আসছে, ভূপৃষ্ঠে আসছে, পৃথিবী তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, তার পরিমাণ কত শতাংশ হলো? 65%। একে কী বলা হয়? একে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। বোঝা গেল? তাহলে কার্যকারী সৌর বিকিরণও শিখলে আর অ্যালবেডোও শিখলে। এবার দেখব আমাদের বায়ুমণ্ডল কোন কোন প্রক্রিয়ায় উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল তোমাদের বই অনুযায়ী 3টে দেওয়া আছে, আমি আরও 2টো একটু বলে দেব। ক্লিয়ার হলো? এখানে 3টে কী কী আছে? একটা হচ্ছে বিকিরণ, একটা হচ্ছে পরিবহন, আর একটা হচ্ছে পরিচলন। আর 2টো কী কী? একটা হবে তাপ শোষণ আর একটা হবে অ্যাডভেকশন। ক্লিয়ার হয়েছে? 5টা তোমাদের বইয়েতে 3টে দেওয়া আছে, যদিও ওই 3টেই মূল, বাকি পরের 2টো ওই আগের পদ্ধতিগুলোরই সঙ্গে মিশেই কাজ করে, তবুও দেখে নেবো একবার সেই 2টোকেও। প্রথমে আসি বিকিরণ। যখন কোনো মাধ্যম ছাড়া তাপ এক জায়গা থেকে আরেক দিকে সঞ্চালিত হয় তখন তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। সবসময় মাথায় রেখো, তাপ সবসময় বেশি তাপ থেকে কম তাপের দিকে সঞ্চালিত হয়। তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? বেশি তাপ থেকে কম তাপের দিকে। কড়াইতে যখন রান্না করো, ঠিক আছে, তখন কড়াই বেশি গরম থাকে না তোমার হাত বেশি গরম? তাহলে কড়াইটাতে ছুঁলে কী হবে? হাতে পোকসা পড়ে যাবে। কেন? কে বেশি গরম? তাহলে আমার হাতে তাপটা কোথা থেকে এলো? ছোঁয়ার সাথে সাথে কড়াই থেকে এলো, তাহলে বেশি তাপ থেকে আমার হাতে এলো। তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে গেল? বেশি তাপ থেকে। আচ্ছা, বরফ যদি ধরি, ঠান্ডা লাগবে না গরম লাগবে? কেন? বরফকে যদি আমরা ছুঁই ঠান্ডা লাগবে কেন? না, আমাদের শরীর থেকে তাপটা বেরিয়ে যাবে। কোন দিকে যাবে? বরফের দিকে যাবে। বরফ বলতে শুরু করবে, ওই জন্য তাপটা গিয়েই তো বরফটাকে গোলাবে। কে গোলালো বরফটাকে? তাপ যাবে, এটাই নিয়ম। ঠিক আছে? তাপ সব সময় বেশি তাপ থেকে কম তাপের দিকে সঞ্চালিত হয়, যেটা মাথায় রাখো। যদি শরীরের তাপমাত্রা বেশি হয় বরফ গলবে। বোঝা গেল? আর যদি কম হয় তাহলে আবার সেই বরফ থেকে তাপটা সেদিকে চলে যাবে। অর্থাৎ বেশি তাপ থেকে কম তাপের দিকে সঞ্চালিত হবে। তাপ কোন দিকে সঞ্চালিত হয়? বেশি তাপ থেকে কম তাপের দিকে। তাহলে বিকিরণ পদ্ধতি কাকে বলবো? যখন কোনো মাধ্যম ছাড়াই তাপের সঞ্চালন ঘটে তখন তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে এই প্রক্রিয়াতেই তাপ আসে, কারণ এই মাঝখানে কেউ নেই। কিছু আছে কি সূর্য আর পৃথিবীর মাঝে? কিছুটা অংশ বায়ুমণ্ডল আছে, কিন্তু তারপরে আর তো কিছুই নেই। বোঝা গেল? তাহলে সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ আসে? উত্তর কী লিখবে? বিকিরণ পদ্ধতি। কাকে বলবো বিকিরণ পদ্ধতি? মাধ্যম ছাড়াই যদি তাপের সঞ্চালন ঘটে তাহলে তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। পরিচলন কাকে বলবো বলো? এক্ষেত্রে কী হবে? দেখো, সূর্য থেকে, শোনো ভালো করে, সূর্য থেকে যে তাপটা আসছে সেটা প্রথমে ভূপৃষ্ঠকে গরম করে। সূর্য থেকে যে তাপটা আসলো সেই তাপটা প্রথমে কাকে গরম করবে? ভূপৃষ্ঠকে। তারপর ভূপৃষ্ঠ একটা তাপ আবার বিকিরণ করবে। ঠিক আছে? তাকে বলা হয় পার্থিব বিকিরণ। তাহলে পার্থিব বিকিরণ কাকে বলবো? কোশ্চেনটা বোঝা হবে। পার্থিব বিকিরণ কাকে বলবো? ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে পার্থিব বিকিরণ বলা হয়। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এই পার্থিব বিকিরণটাই কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাহলে সূর্য থেকে সরাসরি যে তাপটা আসছে সেটা ততটাও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, যদিও সে কিছুটা শুষে নেয় শোষণ প্রক্রিয়ায়, কিন্তু বেশিরভাগ অংশটাই কী হয়? এই পার্থিব বিকিরণ দ্বারাই উত্তপ্ত হয়। তাহলে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয় তার তাপের উৎস কী? অবশ্যই সূর্য, কিন্তু পার্থিব বিকিরণ। অর্থাৎ সূর্য থেকে যে তাপটা আসছে সেটা কাকে আগে গরম করছে? ভূপৃষ্ঠকে। বোঝা গেল? এই ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপে কী হবে? প্রথমে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে সে আগে গরম হবে। যেমন ধরো, মনে করো তুমি আগুনের সামনে বসে আছো একদম কাছেই, আর তোমার থেকে 5 ফুট দূরে আরেকজন বসে আছে। কে আগে গরম হয়ে যাবে? যে আগুনের কাছে আছে। তাহলে যখন ভূপৃষ্ঠ থেকে তাপটা বিকিরিত হচ্ছে তাহলে সেখানকার বায়ুটা আগে গরম হবে নাকি উপরের দিকে যে বায়ুটা আছে সে আগে গরম হবে?
উপরেরগুলো আগে হয়ে যাবে? তাপটা কোথা থেকে আসছে? ভূপৃষ্ঠ উপরের দিকে আছে, তাহলে কোনখানকার বায়ু আগে গরম হবে? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুটা আছে সে আগে গরম হবে। আর একটা জিনিস মাথায় রাখো, বায়ু গরম হলে কি হয়? বায়ু গরম হলে হালকা হয়। বায়ু গরম হলে কি হবে? হালকা হবে। হালকা হলে কি হবে? সে উপরের দিকে উঠে যাবে। হালকা জিনিস নিচে থাকে না, উপরে থাকে, বুঝতে পারছো? আর যদি ভারী হয় সে নিচের দিকে নামবে। তাহলে যে বায়ুটা ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে ছিল বা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে ছিল সে তো গরম হয়ে গেছে, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপটা পেয়েছে, সে বায়ুটা গরম হয়ে গেছে, তাহলে সে হালকা হয়ে গেছে, সে কী হবে? উপরের দিকে উঠে যাবে। আর উপরে যে বায়ুটা ছিল সে তো ঠান্ডা ছিল, তাহলে সে কী করবে? সে নিচের দিকে নেমে আসবে। কারণ সে নিচের দিকে নেমে এলো, তাহলে সে গরম হবে, কী হবে না আবার কিছুক্ষণ পরে সেও গরম হয়ে যাবে, আবার সে কী হয়ে যাবে? আবার উপরের দিকে উঠে যাবে, আবার উপর দিকের বায়ুটা নিচে নেমে আসবে, নিচে এসে সে আবার গরম হবে, সে আবার গরম হলে কী হবে? উপর দিকে উঠে যাবে, আবার উপরে ঠান্ডা বায়ুটা, বাস তাহলে চক্র হয়ে গেল একটা। কল্পনা করো, উপর নিচে হলো, গরম হচ্ছে উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে ঠান্ডা হলো আবার নিচে নেমে এলো, বুঝতে পারছো? এই প্রক্রিয়াটা হচ্ছে পরিচলন পদ্ধতি। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো? বেশ, তাহলে উত্তরে কী লিখব? ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু দ্রুত গরম হয়ে উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং উপরের দিককার বায়ু উপর দিককার শীতল ও ভারী বায়ু ভূপৃষ্ঠে নেমে আসে এবং ওই বায়ুটি পুনরায় গরম হয়ে আবার উপরের দিকে উঠে যায়। এই প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে, একে পরিচলন পদ্ধতি বলে। কোনো অসুবিধা হলো কি? এবার আমরা দেখব পরিবহন পদ্ধতি। এক্ষেত্রে কি হবে না, প্রথমে ধরো আমরা গরম কড়াইতে হাত দিলাম, কোনখানটা গরম লাগবে? হাতে না কোনোইতে? কেন কোনোইতে কেন নয়? কোনোই কেন গরম হবে না? কোনোটাও তো হাতের অংশ। আচ্ছা, এবার কল্পনা তুমি হাতটা ছেড়ে দাও, খুন্তি দিয়ে রাখলে কড়াইতে, ঠিক আছে? রান্না করার সময় খুন্তি দিয়ে রাখলে, খুন্তিটা গরম হয় কি হয় না? খুন্তিটার কোনখানটা বেশি গরম হয়? কেন? আচ্ছা, কিছুক্ষণ রেখে দেওয়ার পর যদি খুন্তিটাকে ধরতে যাও গরম লাগে কি লাগে না? ওটাই গরম হয় কি হয় না? প্রথমে কোনটা গরম হয়েছিল? নিচে চওড়ার মধ্যে অংশটা। আস্তে আস্তে তাপটা কোন দিকে এসেছে? হাতেলেও চলে এসেছে, তাই তো? ধীরে ধীরে পুরো খুন্তিটাই একসময় গরম হবে কি হবে না? একটা সময় পুরো খুন্তিটা গরম হয়ে যাবে কি হবে না? কি মনে হয়? হয়ে যাবে। এটাই হচ্ছে পরিবহন পদ্ধতি। তাহলে যে অংশটা তাপের কাছাকাছি আছে সে তো গরম হবে, সে গরম হয়ে যাওয়ার পর তার পাশের অংশটা গরম হবে, তারপর তার পাশের অংশটা গরম হবে, তারপর তার পাশেরটা, চলতে থাকার ফলে একটা সময় কী হবে? পুরোটাই গরম হয়ে পড়বে। মাথায় ঢুকলো? ঢুকলো না? ঢুকলো তো? আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, পরিচলন পদ্ধতিতে তরল এবং গ্যাসীয় পদার্থগুলো গরম হয়, কঠিন পদার্থ হবে না। কেন? কারণ কঠিন পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন করেনি, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এটাই হচ্ছে মূল পার্থক্য পরিচালনের সাথে পরিবহনের, এটাই হচ্ছে পার্থক্য। অণুগুলো এক জায়গায় একটার ক্ষেত্রে স্থান পরিবর্তন করছে আর একটার ক্ষেত্রে স্থান পরিবর্তন করবে না। পরিচালনের ক্ষেত্রে স্থান পরিবর্তন, যে বললাম নিচে আসলো গরম হলো, উপরে উঠে গেল, আবার ওদিকে ঠান্ডা হয়ে আবার নিচে চলে এলো, তাহলে স্থান পরিবর্তন করলো কি করলো না? খুন্তিটার ক্ষেত্রে কি কোনো স্থান পরিবর্তন হয়েছিল? কোনো কিছু ঘুরিয়ে দিয়ে বলেছিলাম কি ঘুরিয়ে দাও, তাহলে কোনো কিছু তো স্থান পরিবর্তন করিনি। এটাই হচ্ছে পরিচালনের সাথে পরিবহনের পার্থক্য। তরল এবং গ্যাসীয় পদার্থগুলো পরিচালন পদ্ধতিতে উত্তপ্ত হয় আর কঠিন পদার্থগুলো পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়, কারণ তাদের অণুগুলো স্থান পরিবর্তন করে না। ক্লিয়ার হলো কি হয়নি? হয়েছে তো? বেশ, তাহলে তিনটে পদ্ধতি বোঝা গেল। এবার ধরো, এবার আমরা আরেকটা জেনে রাখবো, তাপ শুষে নেয়, সেটাই হচ্ছে তাপ শোষণ। আর অ্যাডভেকশনটা জেনে রাখো। আর ধরো জলীয় বাষ্প আছে, তোমরা লিনতাপ পড়েছো কি ফিজিক্সে? বিজ্ঞানেতে লিনতাপ, অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ বা বর্জন করা হয় সেটাই হচ্ছে লিনতাপ, বোঝা গেল?
এবার জলীয় বাষ্প সে ঘনীভূত হবে, মেঘ সৃষ্টি হবে, তাহলে সে তাপ ত্যাগ করবে, বোঝা গেল? লিনতাপ ত্যাগ করবে, সেই তাপটা তো বায়ুমণ্ডল উত্তপ্ত, এটাকে বলা হয় অ্যাডভেকশন। ক্লিয়ার হলো কি হয়নি? তাহলে জলীয় বাষ্প ঘনীভবনের সময় যে লিনতাপ ত্যাগ করে তার প্রভাবেও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এই পদ্ধতিটাকে বলা হয় অ্যাডভেকশন। উঁচু ক্লাসে পড়বে এই সম্পর্কে ডিটেলসে। তাহলে তিনটে পদ্ধতি বোঝা গেল। আচ্ছা, আজকের দিনে মনে করো সারা দিনটাই কি একই রকম উষ্ণ থাকে না, কখন একটু বেশি গরম হয় দিনের কোনো একটা সময়, আর ঠান্ডাও কি একই রকম থাকে না, কোনো একটা সময় বিশেষ বেশ ঠান্ডা, সব থেকে বেশি ঠান্ডা হয় কোনো একটা সময় হয় যখন ঠান্ডাটা সব থেকে বেশি। একই রকমভাবেই কোনো একটা সময় আসে যখন সব থেকে বেশি গরম। সব থেকে গরম মানে কি, উষ্ণতা তখন সব থেকে বেশি। আর ঠান্ডা মানে কি, সব থেকে ঠান্ডা মানে কি, উষ্ণতা তখন সব থেকে কম। তাহলে নিশ্চয়ই দিনের কোনো একটা সময় সব থেকে বেশি তাপ হয়, আবার কোনো একটা সময় সব থেকে কম তাপ হয়। তাহলে একটা সময় হলো সব থেকে বেশি, একটা সময় হলো সব থেকে কম। এই দুটোকে আমরা বিয়োগ করতে পারবো কি পারবো না? মনে করো আমি বললাম যে দুপুর 2টোর সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, আর ভোর 4টের সময় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ওটাই সব থেকে কম। সব থেকে বেশিটা কত বলেছিলাম? 35 ডিগ্রি, কখন? দুপুর 2টোর সময়। আর সব থেকে কম তাপমাত্রা ভোর 4টের সময়, কত? 30 ডিগ্রি। তাহলে একটা সর্বোচ্চ তাপমাত্রা পেলাম, একটা সর্বনিম্ন তাপমাত্রা পেলাম। এই দুটোর বিয়োগ করতে পারবো কি পারবো না? কত হবে বিয়োগ করলে? 5 ডিগ্রি হবে। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ করতে পারবো। বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওই দিনের তাপমাত্রার প্রসার। কি বললাম? ওই দিনের তাপমাত্রার প্রসার। তাহলে তাপমাত্রার প্রসার বলতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ সর্বনিম্ন তাপমাত্রা। মাথায় ঢুকলো? সর্বোচ্চ তাপমাত্রা থেকে যদি সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ করে দিই, যেটা পাবো সেটাকে বলা হয় তাপমাত্রার প্রসার। এটা যদি দিনে করি তাহলে দৈনিক প্রসার, একইভাবেই যদি মাসে করে থাকি তাহলে মাসিক উষ্ণতার প্রসার, বছরে করলে বার্ষিক উষ্ণতার প্রসার। একটু আলাদা হয়ে যাবে। বছরের ক্ষেত্রে কী হবে? উষ্ণতম মাসের গড় তাপমাত্রা আর শীতলতম মাসের গড় তাপমাত্রার বিয়োগফল, এটা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। দিনের দৈনিক প্রসার কাকে বলবো? উষ্ণতার দৈনিক প্রসার কাকে বলবো? দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও দিনের সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে বলা হয় দৈনিক উষ্ণতার প্রসার। আর বার্ষিক শীতলতম মাসের গড় তাপমাত্রা এবং উষ্ণতম মাসের গড় তাপমাত্রার পার্থক্যকেই বলা হয় বার্ষিক গড় উষ্ণতার প্রসার। আশা করি এটা বুঝে গেছো। তাপমাত্রা কী দিয়ে পরিমাপ করা হয়? কী দিয়ে মাপি? আজকে কতখানি গরম কী দিয়ে মাপবো? কোন যন্ত্র দিয়ে? কোন যন্ত্র দিয়ে? থার্মোমিটার যন্ত্র। যেমন শরীরে জ্বর হয়, গা গরম হয়ে যায়, কী দিয়ে মাপে? তাহলে এটা বলা গেল না। তাহলে উষ্ণতা কী দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে। আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি উষ্ণতা মাপার জন্য বা বায়ুর উষ্ণতা মাপার জন্য, সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে, বোঝা গেল? আর শরীর খারাপ হলে যে থার্মোমিটারটা আমরা ব্যবহার করি আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য, সেটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। দুটি থার্মোমিটার, ব্যবহার আলাদা আলাদা, বুঝতে পারছো? এটাকে ডাক্তারি থার্মোমিটার বা ফারেনহাইট থার্মোমিটার বলা হয়, যেটা দিয়ে আমরা জ্বর হলে মেপে থাকি। আর বায়ু উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে সেন্টিগ্রেড থার্মোমিটারে মেপে থাকি, বোঝা গেল? বায়ু উষ্ণতা কী দিয়ে মাপি? থার্মোমিটার বললেও নাম্বার পাবে, সেন্টিগ্রেড থার্মোমিটার স্কেল বললেও নাম্বার পাবে, যন্ত্র দিয়ে বললেও নাম্বার পাবে, অসুবিধা নেই। তাহলে এই পর্যন্ত কোনো অসুবিধা? তাপ কাকে বলবো বলো? তাপ হলো এক প্রকার শক্তি, যা প্রয়োগ করলে বস্তু গরম হবে আর সরিয়ে দিলে বস্তুটা ঠান্ডা হবে। তাহলে তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যা প্রয়োগ করলে বস্তু গরম এবং সরিয়ে দিলে বস্তু শীতল হয়ে পড়ে বা ঠান্ডা হয়ে পড়ে। আর তাপীয় অবস্থাকে বলা হয় উষ্ণতা। কোনো বস্তুর তাপীয় অবস্থাটাই হলো উষ্ণতা, অর্থাৎ কতখানি তাপ আছে তার মধ্যে, ব্যবহারিক যে একক সেটাই হচ্ছে উষ্ণতা। কতখানি তাপ আছে?
প্রকাশ করব কীভাবে? এমনিতে তাপের একক কিন্তু ক্যালোরি, বুঝতে পারছো? কিন্তু প্রকাশ করব কি? উষ্ণতা দিয়ে। আচ্ছা চলো এবার আমরা দেখব এখানে জলের স্ফুটনাঙ্ক কত, জল কত ডিগ্রিতে ফুটে। তোমরা জানো এটা সেন্টিগ্রেড স্কেলেতে 100 ডিগ্রিতে ফুটে, আর 0 ডিগ্রিতে বরফে পরিণত হয়ে যায়। তাহলে এতক্ষণ আমরা কোন উপাদানটা সম্পর্কে পড়লাম? উষ্ণতা সম্পর্কে। এবার পড়ব আর্দ্রতা সম্পর্কে। বায়ুর আর্দ্রতা বলতে কি বুঝি? বায়ুর আর্দ্রতা বলতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায়। ভালো করে মাথায় ঢোকাও, কোশ্চেনটা বোঝা গেল? কি বললাম? বায়ুর আর্দ্রতা কাকে বলে? কাকে বলবো? বায়ুর আর্দ্রতা বলতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায়। কোন যন্ত্র দিয়ে মাপি আর্দ্রতা? কতটা জলীয় বাষ্প আছে বায়ুতে? কী দিয়ে মাপবো? কোন যন্ত্র দিয়ে মাপবো? উষ্ণতা কোন যন্ত্র দিয়ে মাপছিলাম? একটু আগেই বললাম উষ্ণতা কী দিয়ে মাপছিলাম? থার্মোমিটার দিয়ে। আর্দ্রতা কী দিয়ে মাপবো? হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে। উষ্ণতা কী দিয়ে মাপা হবে? থার্মোমিটার দিয়ে। আর আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে। আচ্ছা একটুখানটা পড়াই আগে, নেই একটুখানি বইতে, কিন্তু একটু বলে দিই। আর্দ্রতার ভিত্তিতে বায়ু হচ্ছে 3 প্রকার। কোশ্চেনটা বোঝো আগে। আর্দ্রতার ভিত্তিতে বায়ু 3 প্রকার। কী কী 3 প্রকার? সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু আর অতিপৃক্ত বায়ু। তোমাদের নেই বইতে, তবু বলে দিই, শুনে রাখো, জেনে রাখো, উঁচু ক্লাসে কাজে লাগবে, পরের ক্লাসে হয়তো কাজে লাগবে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা যদি ওই বায়ুর ধারণ ক্ষমতার সমান হয় তাহলে তাকে বলা হবে সম্পৃক্ত বায়ু। আর যদি ধারণ ক্ষমতার থেকে কম জলীয় বাষ্প থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত বায়ু। আর ধারণ ক্ষমতার যদি বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে অতিপৃক্ত বায়ু। বোঝা গেল? তাহলে জলীয় বাষ্পের পরিমাণের ভিত্তিতে বা আর্দ্রতার ভিত্তিতে বায়ু ক রকমের হলো? বায়ু 3 রকমের, সম্পৃক্ত, অসম্পৃক্ত আর অতিপৃক্ত। ক্লিয়ার হয়েছে? যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে আমরা বলে থাকি শিশিরাঙ্ক। এটা জেনে রাখো, যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। আমরা দেখলাম আর্দ্রতার ভিত্তিতে বায়ু 3 রকমের। বায়ুর আর্দ্রতাকেও কিন্তু 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতা বলতে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে ওই বায়ুর চরম আর্দ্রতা। আর ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য আরও যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটোর অনুপাত বা তুলনাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতাকে অনুপাতে প্রকাশ করা হয়। বোঝা গেল? আর কি বলবো এখানে? আর্দ্রতা বলে দিলাম, আপেক্ষিক আর্দ্রতাও বলে দিলাম তোমাকে, আর চরম আর্দ্রতাও বলে দিলাম। তাহলে আর্দ্রতা হলো, উষ্ণতা হলো। এবার দেখো বায়ু প্রবাহ আর বায়ু চাপ। আচ্ছা বায়ু চাপ কাকে বলবো? বায়ু চাপ হলো বায়ুর ওজন, অর্থাৎ বায়ুর ওজনকেই বলা হয় বায়ুর চাপ। বেসিক কিছু জিনিস এখানে মাথায় ঢুকিয়ে নাও আগে। বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলা হয়ে থাকে। কোশ্চেন বোঝা গেল? বায়ু চাপ কাকে বলবো? বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলা হয়ে থাকে। বায়ু কোন দিকে চাপ দেয়? কী লিখবে উত্তর? বায়ু চাপ সব দিকে সমান। মাথায় ঢুকলো? বায়ু কোন দিকে চাপ দেয়? কী উত্তর লিখবে? বায়ু চাপ সব দিকেই সমান, বা বায়ু সব দিকেই সমানভাবে চাপ দেয়। ক্লিয়ার হয়েছে? বায়ু চাপ কোন যন্ত্র দিয়ে মাপি? বায়ু চাপ মেপে থাকি আমরা ব্যারোমিটার যন্ত্র দিয়ে। যন্ত্রগুলো মাথায় ঢোকাও, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা বলেছি উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, একটু আগে পড়লাম আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার, এখন পড়ছি চাপ মাপার যন্ত্র, তার নাম ব্যারোমিটার। বোঝা গেল? প্রমাণ বায়ুচাপের মান কত? 1013.25 মিলিবার। কোন এককে প্রকাশ করলাম? মিলিবার একক। এটা তোমরা লিখতে পারবে। প্রমাণ বায়ুচাপের মান কত সেটাও তোমরা লিখতে পারবে, 1013.25 মিলিবার। যখনই বায়ুর চাপ এই 1013.25 মিলিবারের বেশি হয়ে যাবে তখন তাকে বলবো উচ্চচাপ, আর যখন কম হয়ে যাবে তখন তাকে বলবো নিম্নচাপ। বোঝা গেল?
মানচিত্রে কোনো একটা অঞ্চলে যদি নিম্নচাপ থাকে তাহলে সেই অঞ্চলটাকে আমরা ইংরাজির বড় হাতের এল অক্ষর দিয়ে দেখাই, আর যদি সেখানে উচ্চচাপ থাকে তাহলে তাকে আমরা বড় হাতের এইচ অক্ষর দিয়ে দেখাই। এইচ অর্থাৎ হাই প্রেশার, এল অর্থাৎ লো প্রেশার। বুঝতে পেরেছো কেন এইচ আর কেন এলটা হলো? অসুবিধা কি কিছু? আর বায়ু প্রবাহ কাকে বলবো না, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলে। বোঝা গেল? ভূপৃষ্ঠের সমান্তরালে যেতে হবে, বা অনুভূমিকভাবে লিখলেও পাবে নাম্বার, ঠিক হয়ে যাবে। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচলকেই বায়ু প্রবাহ বলা হয়। যখন সেটা উলম্ব হয়ে যায় তখন তাকে আমরা বলি বায়ু স্রোত। তাহলে বায়ুর উলম্ব চলাচলকে বায়ু স্রোত, আর অনুভূমিক চলাচলকে বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় বলো? বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, এটা মাথায় ঢুকিয়ে রাখো। বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। কত জোরে যাচ্ছে কী দিয়ে মাপবো? বায়ুটা কত জোরে প্রবাহিত হচ্ছে? বায়ুর গতি না, বায়ুর বায়ু চাপ মাপলাম, বায়ুর গতি কী দিয়ে মাপবো? বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। বায়ুর গতি কোন যন্ত্র দিয়ে মাপবো? অ্যানিমোমিটার দিয়ে। আর কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, দিকটা কি করে জানবো কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? সেটা হচ্ছে বাত পতাকা দিয়ে। তাহলে অনেকগুলো যন্ত্রের কথা পড়লাম কিন্তু এখানে। আরেকবার রিভিশন করে দেবো। উষ্ণতা মাপছি কী দিয়ে? লিখেছিলাম থার্মোমিটার দিয়ে, তারপরে আর্দ্রতা হাইগ্রোমিটার দিয়ে, চাপ ব্যারোমিটার দিয়ে, গতি অ্যানিমোমিটার দিয়ে, আর দিক বাত পতাকা দিয়ে। হয়ে যাবে তো এগুলো, সমস্যার কিছু নেই। বেশ, তাহলে ভূপৃষ্ঠের সমান্তরালে যদি বায়ু চলাচল ঘটে তাকে বলি আমরা বায়ু প্রবাহ, তাই তো? বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। উচ্চচাপ নিম্নচাপ একটু আগে বলে এসেছি, বায়ু চাপ যদি 1013.25 মিলিবারের বেশি হয়ে যায় তখন সেটা উচ্চচাপ, আর কমে গেলে নিম্নচাপ। ঠিক আছে, আর এখানটায় ঢুকছি না বিশেষ কিছু। চাপের তারতম্যের পরের ক্লাসে পড়বে তোমরা। এবার দেখবো মেঘাচ্ছন্নতা কাকে বলে। মেঘাচ্ছন্নতা হলো আকাশে মেঘের পরিমাণ, কী পরিমাণ মেঘ আছে আকাশে, সেটাই মেঘাচ্ছন্নতা। এটা তোমরা একটু বই থেকে দেখে নিও, যে সিম্বলগুলো দেওয়া আছে ওগুলোকে দেখেও ওই সিম্বলগুলোর মানে কি, ঠিক আছে? ঘরে একটু দেখে নিও, 49 পাতা ডান দিকে ছবিটা দেখে নিও কী কী মানে হচ্ছে। দেখো, যখন আকাশে মেঘ থাকে না তখন কিভাবে আমরা দেখাই, কতটা মেঘ আছে সেটাকে কীভাবে দেখাই, একটু দেখে নেবে। আচ্ছা, আরেকটু জিনিস এখানে জেনে রাখো, হঠাৎ করে যদি বায়ুর চাপ কমে যায় তাহলে কি ঘটবে? হঠাৎ করে যদি কোনো জায়গায় বায়ুর চাপ খুব কমে যায় তাহলে সেখানে ঝড়ের সৃষ্টি হবে। ঝড়ের সৃষ্টি হবে, বুঝতে পারছো? বায়ু প্রবাহের সাথে কার সম্পর্ক হলো? ঝড়ের। বায়ু চাপের, বায়ু প্রবাহের সাথে কার সম্পর্ক? বায়ু চাপের সম্পর্ক। বায়ু কেন প্রবাহিত হয়? বায়ুর চাপ ঢাল বা বায়ু চাপের তারতম্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ু যদি জোরে প্রবাহিত হয় সেটাকে আমরা কী বলি? ঝড় বলি। কী বলি? ঝড় কাকে বলি? যদি খুব জোরে বায়ু প্রবাহ ঘটে, বাতাসে, সেটাকে তো ঝড় বলি। কেন সৃষ্টি হবে? যদি হঠাৎ করেও সেখানে চাপ কমে যায়। আর ভূপৃষ্ঠের একই রকম চাপযুক্ত স্থানগুলোকে যদি রেখা দিয়ে যোগ করি তাকে আমরা বলি সমচাপ রেখা। তাপমাত্রাযুক্ত স্থানগুলোকে যদি একই কোনো রেখা দিয়ে যোগ করি, সমান তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলোকে যদি কোনো রেখা দিয়ে যোগ করি তাহলে তাকে বলি সমষ্ণ রেখা। যদি একই রকম বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে কোনো রেখা দিয়ে যোগ করি তাহলে তাকে বলা হয় সম বৃষ্টিপাত রেখা। আচ্ছা, এবার দেখো বৃষ্টিপাত কী দিয়ে মেপে থাকি আমরা? আজ এতটা বৃষ্টিপাত হয়েছে, কী দিয়ে মাপবো? কোন যন্ত্র দিয়ে মাপি? বৃষ্টিপাত কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়? রেন গেজ যন্ত্র দিয়ে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। দেখো সবগুলোই বলে দিয়ে আসছে, কিন্তু বাইরের উপাদানগুলো সব কটাই হয়ে গেল আস্তে আস্তে। বৃষ্টিপাত ক রকমের? বৃষ্টিপাত 3 রকমের। কী কী? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর ঘূর্ণি বৃষ্টিপাত। পরে ডিটেলসে পড়বে, এখানে 3 প্রকার বৃষ্টিপাতই জেনে রাখো। বৃষ্টিপাত কাকে বলবো? কাকে বলবো? বৃষ্টিটা কাকে বলবো? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং সেই মেঘ থেকে বিন্দু বিন্দু জলকণা ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে বৃষ্টিপাত বলে। বুঝা গেল?
ঘনীভূত জলীয় বাষ্প যখন বিন্দু বিন্দু জলকণার রূপে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে বলা হয় বৃষ্টি। আর এখানটা পড়াচ্ছি না, বাকি পরের দিনটা হবে একটুখানি, উষ্ণতাটা আছে একটুখানি, উষ্ণতা তারতম্যের কারণটা দেওয়া আছে, পরের দিন পড়িয়ে দেবো। আপাতত এখানেই শেষ করলাম, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করো। শেষ করলাম, হ্যাঁ।